আজকে এমন একটা বিষয় নিয়ে আলোচনা করব যেখানে ভিডিওটার পর গালাগালি আসবে, এটা নিয়ে আমি কনফার্ম। মোহনবাগান সমর্থকরা বলবে যে আপনি কি লোটা হয়ে গেছেন, আপনি কি ইস্টবেঙ্গল নিয়ে এত ভাবছেন কেন, ইস্টবেঙ্গলকে নিয়ে এত চিন্তাভাবনার কী কারণ আছে। আবার ইস্টবেঙ্গল সমর্থকরা বলবেন আপনি নিজের ক্লাব নিয়ে ভাবুন, আমাদের ক্লাব নিয়ে ভাবার কি প্রয়োজন আছে, তো ইত্যাদি কথাবার্তা আসবে। তো সেটা ধরে নিয়েই বলছি মোহনবাগান এবং ইস্টবেঙ্গলের মধ্যে পার্থক্যটা কোথায় আছে সেটা নিয়ে আলোচনা করব। এখন আপনারা অনেক পার্থক্য খুঁজে বার করবেন, মোহনবাগান ইস্টবেঙ্গলের কালচার, সমর্থকদের আচরণ, মাঠে খেলা, প্লেয়ারদের আচরণ ইত্যাদি ইত্যাদি। আমি ওই বিষয়ে যাবই না, আমি পুরোপুরি আলোচনা করব ফুটবল নিয়ে। আজকে মোহনবাগান অনেকটা এগিয়ে গেছে ইস্টবেঙ্গলের থেকে, আজকে ইস্টবেঙ্গল সমর্থকরাও সেটা মানে। আবার যারা প্রকৃত ফুটবলটা বোঝে, বাংলার ফুটবলকে ভালোবাসে, তারা এটাও জানে যে মোহনবাগান যেরকম উন্নতি করছে সেরকম ইস্টবেঙ্গলেরও কিন্তু কাছাকাছি আসাটা উচিত। তার কারণ হচ্ছে ভারতীয় ফুটবল কিন্তু বহু যুগ ধরে দাঁড়িয়ে আছে মোহনবাগান ইস্টবেঙ্গলের দ্বৈরথের ওপর। তো সেই দ্বৈরথটা যদি দিনে দিনে একপেশে হতে থাকে এবং মোহনবাগান ইস্টবেঙ্গল খেলার যদি কোনো কম্পিটিশান না থাকে, তাহলে এই ডার্বি কিন্তু নিজের ঐতিহ্য, নিজের গরিমা হারিয়ে ফেলবে। এবং ভারতীয় ফুটবলে মোহনবাগান এবং ইস্টবেঙ্গল দুজনেই কিন্তু একে অপরের পরিপূরক। ইস্টবেঙ্গল বা মোহনবাগান কেউ যদি না থাকে তাহলে ডার্বি হবে না। হয়তো ভালো খেলা হতে পারে, দুর্ধর্ষ খেলা হতে পারে, দারুণ কম্পিটিটিভ খেলা হতে পারে, কিন্তু সেই ডার্বিটা কিন্তু হবে না। তো একজন প্রকৃত মোহনবাগান সমর্থকের এটাও মনে হবে যে আমরা জিতছি, ঠিক আছে, কিন্তু ইস্টবেঙ্গল দীর্ঘদিন যেন এরম অবস্থায় না থাকে, ইস্টবেঙ্গলও যেন ফিরে আসে, তাহলে আমাদের সেই ডার্বির ঐতিহ্য, ঔজ্জ্বল্য বা মোহনবাগানের গরিমাও বাড়বে। আজকে এখন দেখুন, যদি বারবার আমরা ইস্টবেঙ্গলকে হারাই আর সেটা যদি হয়ে যায় যে মোহনবাগান ইস্টবেঙ্গল খেলা হচ্ছে আর ইস্টবেঙ্গল প্রত্যেকবার হেরে যাবে, তাহলে তো ইস্টবেঙ্গল সমর্থকরাও মাঠে যাবেন আর মোহনবাগান সমর্থকরাও এটাকে আর 5টা ম্যাচের মতো দেখতে শুরু করে দেবে। তো চেষ্টা করব নিরপেক্ষভাবে, যতটা নিরপেক্ষ হওয়া যায় ততটা নিরপেক্ষ হয়েই আমি মোহনবাগান এবং ইস্টবেঙ্গলের একটা কম্পেয়ার করব। আজকে মোহনবাগানের এই সাফল্যের পেছনে ইস্টবেঙ্গল সমর্থকরা যেটা বলে সেটা সম্পূর্ণ ভুল নয়, যে তোমরা তো মোহনবাগান ক্লাব নয়, এটিকে, এগুলো ফালতু কথা। কিন্তু মোহনবাগানের সাফল্যের পেছনে এটিকের অবদান আছে, এটা একটা সত্যি কথা। আজকে যবে থেকে আইএসএল শুরু হয়েছে তবে থেকে আর 5টা ক্লাবের থেকে কিন্তু এটিকে ক্লাবটা আলাদা ছিল। তাদের ম্যানেজমেন্ট বলুন, তাদের পরিচালনা বলুন, বা তাদের যে কোনো কারণই বলুন না কেন, তাতে অন্যান্য ক্লাবের থেকে এটিকে এগিয়েছিল। এবং মোহনবাগান ইস্টবেঙ্গল আইএসএলে আসার আগে পর্যন্ত এটিকেই কিন্তু সর্বকালের সেরা আইএসএলের ক্লাব ছিল। তো সেই অভিজ্ঞতাটা অবশ্যই মোহনবাগানের কাজে লেগেছে, কারণ ম্যানেজমেন্টটা একই, যারা এটিকে টিম পরিচালনা করতো তারাই আজকে মোহনবাগান টিমকে পরিচালনা করে। প্রথমে যদি চলে আসি ইনভেস্টার বা ফ্র্যাঞ্চাইজি, সেই দিকে দুটো টিমের পার্থক্য কোথায় রয়েছে। মোহনবাগান কিন্তু ফুটবল ডিপার্টমেন্টটা টোটালি আরপিএসজি গ্রুপের ওপর ছেড়ে দিয়েছে, এবং আরপিএসজি গ্রুপ কিন্তু আপনি সিএসসি ভাবুন বা কেবিল ভাবুন, তাদের অভিজ্ঞতা দিয়ে ফুটবল চালাচ্ছে না। তারা এতদিন ধরে যে আইএসএল চালিয়েছিল, এটিকে টিমটাকে ম্যানেজ করেছিল, সেই ম্যানেজমেন্টের অভিজ্ঞতা দিয়ে টিমটাকে চালাচ্ছে। এবং টিম চালানোর বিষয়ে মোহনবাগান ম্যানেজমেন্ট তাদের মতামত জানায়, তারা কি ভাবছে সেটা জানায়, কিন্তু কখনোই আরপিএসজি গ্রুপের কোনো ডিসিশনের ওপর তারা তাদের ডিসিশন জোর করে চাপিয়ে দেয় না। উল্টো দিকে যদি আপনি ইস্টবেঙ্গলের কথা ভাবেন, ইস্টবেঙ্গলের ক্ষেত্রে কিন্তু এই প্রবলেমটা রয়েছে। ইস্টবেঙ্গলের টিম গঠন বলুন বা ম্যানেজমেন্টের ওপর বলুন, ইস্টবেঙ্গল কর্তাদের একটা অভিমত বা ওদের একটা মতামত, এটা ওরা দেওয়ার চেষ্টা করে এবং তাদের মতামতের ওপর ভিত্তি করেও কিছুটা টিম গঠন হয়। এবার সমস্যা কোথায়? মোহনবাগান বুঝে গেছে তারা যে এত বছর ধরে আই লিগ খেলেছে বা ভারতীয় ফুটবলে রাজত্ব করেছে, যে টেকনিক ইউজ করে বা যে স্ট্র্যাটেজি ইউজ করে, যা পরম্পরা ইউজ করে, সেগুলো কিন্তু মডার্ন ফুটবলের তুলনায় অনেকটা পিছিয়ে। এবং মডার্ন ফুটবল সম্পর্কে তাদের থেকে বেশি ধারণা রয়েছে আরপিএসজি গ্রুপের। এইটা মোহনবাগান ম্যানেজমেন্ট বুঝে গেছিলো বা মোহনবাগানের কর্মকর্তারা বুঝে গেছিলো, সেটা টুটু বসুর কথা থেকেও বোঝা যাচ্ছে। উল্টো দিকে ইস্টবেঙ্গলের ক্ষেত্রে একটা সমস্যাও আছে, তাদের ইনভেস্টার আরপিএসজি গ্রুপ নয়, তাদের ইনভেস্টার যেই হোক না কেন, আজকে যে আছে কালকে নতুন কেউ আসুক, যাই হোক না কেন, তারা কিন্তু ইনভেস্টার মানে টাকা দিতে পারে। সেই ইস্টবেঙ্গল ক্লাবকে নিয়ে তারা আইএসএলে ভালো পারফর্ম করে সেখান থেকে কিছু ইনকাম করতে পারে, কিন্তু ফুটবল সম্পর্কে অভিজ্ঞতাটা কোথায়?
নেক্সট যদি চলে আসি টাকার প্রশ্নে, অনেকেই বলছেন যে মোহনবাগান এত টাকা ঢালছে, ইস্টবেঙ্গলের টাকা দেওয়ার ক্ষমতা নেই বা এই ইনভেস্টার সেই লেভেলের নয়, অত টাকা দিতে পারবে না। বিষয়টা কিন্তু সেখানে দাঁড়িয়ে নয়। তার কারণ হচ্ছে বেশ কিছু ক্লাব যারা মোহনবাগানের কাছাকাছি পরিমাণ ইনভেস্ট করে, কিন্তু তাদের র্যাঙ্কটা মোহনবাগানের কাছাকাছি থাকে না। ইস্টবেঙ্গলও যে খুব কম টাকার টিম করে তা নয়, ইস্টবেঙ্গল প্রথম 3-4টে টিম যারা ইনভেস্ট করে আইএসএলে তাদের মধ্যে থাকে। এবং আপনি যদি খুব ভালো করে দেখেন আইএসএলের ইতিহাসে প্রচুর টিম প্রচুর বড় বড় তারকাকে এনেছে, প্রচুর কোটি কোটি টাকা দামের টিম তৈরি করেছে, প্রচুর টাকা ইনভেস্ট করেছে, কিন্তু তারা এটিকে বা মোহনবাগানের মতো সাফল্য দেখতে পায়নি। এর পেছনে আসল কারণটা কিন্তু ফুটবল অভিজ্ঞতা, আর কিচ্ছু নয়। এবার যদি আইএসএলের সব ক্লাবকে দেখেন, প্রচুর ক্লাব সুপার 6-এ কোয়ালিফাই করছে, কেউ এবছর করছে, কেউ পরের বছর করছে, কেউ প্রত্যেক বছর করছে, এটা চলছে। কিন্তু চ্যাম্পিয়নশিপের নিরিখটা যদি দেখেন তাহলে দুটো টিমের নামই আপনি ম্যাক্সিমাম জায়গায় খুঁজে পাবেন যবে থেকে মোহনবাগান ইস্টবেঙ্গল খেলছে এই আইএসএল। একটা হচ্ছে মোহনবাগান আর একটা হচ্ছে মুম্বাই সিটি এফসি। মুম্বাই সিটি এফসি এমন একটা টিম যে মোহনবাগানকে টক্কর দিতে পারে, সেটা আমরা সকলেই জানি, মোহনবাগান সমর্থকরা জানি। তো বাকি টিমগুলো সেইভাবে মোহনবাগানকে হিউমিলিয়েট করবে বা মোহনবাগানকে প্রতি ক্ষেত্রে চ্যালেঞ্জ ছুঁড়ে দেবে, সেটা হয় না। কেন হয় না সেটা একটা বড় প্রশ্ন। সেটা হচ্ছে যে মুম্বাই সিটি এফসি গ্রুপের একটা টিম, আর মোহনবাগান হচ্ছে আরপিএসজি গ্রুপের, যারা এক সময় অ্যাটলেটিকো ডি মাদ্রিদের ফ্র্যাঞ্চাইজি ছিল। সাফল্যের আসল চাবিকাঠিটা কিন্তু লুকিয়ে আছে ওইখানে। অ্যাটলেটিকো ডি মাদ্রিদ মোহনবাগান ম্যানেজমেন্টকে বা আরপিএসজি ম্যানেজমেন্টকে শিখিয়ে দিয়েছে, বা তাদের থেকে আরপিএসজি ম্যানেজমেন্ট শিখেছে কিভাবে ইন্টারন্যাশনাল লেভেলে টপ ক্লাবরা টিমকে সামলায়, তার সাফল্যের আসল রসায়নটা কোথায় আছে। একইভাবে মুম্বাই সিটি এফসির ক্ষেত্রেও এই জিনিসটা কাজ করে। সিটি এফসি গ্রুপের প্রচুর ফুটবল গ্রুপ আছে, তাদের প্রচুর ফুটবল অভিজ্ঞতা, সেই অভিজ্ঞতাটা তারা এখানে কাজে লাগায়। কিন্তু বাকি টিমগুলো যত ভালোই টিম করুক না কেন, যত ভালোই খেলুক না কেন, তাদের দৌড়টা সেই সুপার 6 নয় সেমিফাইনাল পর্যন্ত গিয়ে সীমাবদ্ধ হয়ে যায়। এবার আপনাদের প্রশ্ন আসবে, তাহলে মুম্বাই সিটি এফসি এই বছর খারাপ পারফর্ম করলো কেন? দেখুন, এখানে যেমন কোনো একটা টিমের ফ্র্যাঞ্চাইজি নেওয়ার ক্ষেত্রে বা বড় টিমের সঙ্গে কোলাবোরেশন করার ক্ষেত্রে সুবিধে প্রচুর রয়েছে, সেরকম কিছু অসুবিধে রয়েছে। কারণ বড় বড় ফ্র্যাঞ্চাইজি যারা রয়েছে তাদের প্রচুর টিম আছে। কোনো একটা টিম কোনো বছর যদি চ্যাম্পিয়ন হয়, তাহলে সেই টিমটার সে বছর ট্রফি ঢুকলো, পরের বছর কিন্তু সেই টিমটা নিয়ে সেই ফ্র্যাঞ্চাইজি অতটা মাথা ঘামায় না বা মাথা ব্যথা করে না। তো স্বাভাবিকভাবেই অ্যাডভান্টেজের সাথে সাথে কোনো ফ্র্যাঞ্চাইজির সঙ্গে যুক্ত হলে কিছু ডিসঅ্যাডভান্টেজও থাকে। কিন্তু যদি বাকি টিমগুলোর দিকে তাকান, তাদের ইনভেস্টরদের কাছে টাকা আছে, তারা ইনভেস্ট করছে, কিন্তু সাফল্য বা ট্রফি সেইভাবে আসছে না, কোনো মেজর ট্রফি তাদের ঘরে ঢুকছে না। নেক্সট প্রবলেম যেটা হচ্ছে সেটা হচ্ছে সমর্থকদের নিয়ে একটা বড় সমস্যা আছে, সেটা মোহনবাগান বলুন আর ইস্টবেঙ্গল বলুন, দুটো ক্ষেত্রে। আজকে মলিনা যখন মোহনবাগানে এলো, প্রথম দিকে সে যখন পারফর্ম করতে পারছিল না, ম্যাচ ড্র হচ্ছিল, ম্যাচ হারছিল। একই সমস্যা ছিল ইস্টবেঙ্গলের ক্ষেত্রে, কার্লোস কোয়াদ্রাত পরপর ম্যাচ হারছিলেন। মোহনবাগান সমর্থকরা দাবি তুলল, মলিনাকে এক্ষুনি হাঁটিয়ে দাও। কার্লোস কোয়াদ্রাত তো তাও আগেরবার কোনো ট্রফি দিয়েছে, তাকে রাখা উচিত, কিন্তু মোহনবাগানের মলিনাকে এক্ষুনি সরানো উচিত। প্রাক্তন খেলোয়াড়রাও বলতে শুরু করে দিল, সবাই মিলে রব তুলে দিল, মলিনা হাঁটাও। একইভাবে কার্লোস কোয়াদ্রাত হাঁটাও আন্দোলন শুরু হয়ে গেল, প্রাক্তন প্লেয়াররা বলতে শুরু করে দিল। মোহনবাগান ম্যানেজমেন্ট সেই বিষয়টাকে অতটা গুরুত্ব দিল না, মলিনার ওপর ভরসা রাখলো, সাফল্য পেল। ইস্টবেঙ্গল ম্যানেজমেন্ট সেই ব্যাপারটাকে গুরুত্ব দিল, বা সেই প্রেশারটা কার্লোস কোয়াদ্রাতের ঘাড়ে এসে পড়লো, তিনি পদত্যাগ করে চলে গেলেন। এবার অস্কার ব্রুজো এলেন। আমি বলছি না অস্কার ব্রুজো কার্লোস কোয়াদ্রাতের থেকে ভালো কি খারাপ সেই প্রসঙ্গে যাবই না, কিন্তু একটা নতুন কোচে, যত ভালোই কোচ হোক না কেন, একজন পুরনো কোচ যিনি এতদিন ধরে একটা টিমকে চালাচ্ছেন, তিনি টিমের প্রবলেমটা দেখে সলভ করতে পারবেন, কারণ তিনি টিমটাকে চেনেন। একটা নতুন কোচ টিমটাকে বুঝবেন, দেখবেন, তার প্রবলেম বুঝবেন, কোল প্লেয়ার কীরকম খেলে, কার কী সমস্যা, এই বুঝতে বুঝতেই অর্ধেক সেদিন বেরিয়ে চলে যাবে। নেক্সট বড় সমস্যা হচ্ছে ভারতীয় ফুটবল বা আইএসএলে 4 জন মাত্র বিদেশি খেলে, 6 জন ভারতীয় প্লেয়ার খেলে। তাহলে এটা বলতেই হয় যে টিমের পারফরমেন্সটা সবথেকে বেশি ভারতীয় প্লেয়ারদের ওপরই নির্ভর করে থাকে। ভারতীয় প্লেয়াররা ভালো খেললে তবেই বিদেশিরা ভালো খেলতে পারে বা নিজেদের খেলাটা খেলতে পারে, তাদেরকে সাপোর্টটা ঠিকঠাক পেলে। মোহনবাগানের ক্ষেত্রে সেই সাপোর্টটা মারাত্মক রয়েছে। উল্টো দিকে ইস্টবেঙ্গলের ক্ষেত্রে দেখতে গেলে সেই সাপোর্টটা সেইভাবে পাচ্ছে না।
তার কারণ হচ্ছে ডায়মন্ড টাকোস, যে প্লেয়ারটা, তাকে আমি খারাপ প্লেয়ার বলতে পারি না, সে কেরালা ব্লাস্টারে দুর্ধর্ষ খেলেছে, অথচ ইস্ট বেঙ্গলে এসে খেলতে পারছে না। আবার উল্টো দিকে জেসান কামিন্সের মতো প্লেয়ার, সে গত বছর যা খেলেছে এবছর তার থেকেও বেশি ভালো খেলতে শুরু করে দিয়েছে। এখন ভারতীয় প্লেয়ারদের ক্ষেত্রে ইস্টবেঙ্গল সমর্থকরা বা ইস্টবেঙ্গলের কর্মকর্তাদের যদি জিজ্ঞেস করা হয়, তারা হয়তো বলবেন দেখুন মোহনবাগান প্রচুর টাকা নিয়ে ভালো ভালো ইন্ডিয়ান প্লেয়ারদের তুলে নিচ্ছে, আমরা তুলতে পারছি না সেইভাবে। সেটাও যদি আমি মেনে নিই, তাহলেও দেখুন যে মোহনবাগানের গত বছরের যদি দেখেন যে ডিফেন্ডারের জায়গাটা আনোয়ার আলী চলে যাওয়ার পর একটা প্রবলেম ছিল। মোহনবাগান কিন্তু গ্রেড 2 বা সেকেন্ড স্ট্যান্ডার্ডের ডিফেন্ডার নেয়নি। তারা কি করেছে, একদম বেস্ট প্লেয়ার, নাহলে ইয়ং প্লেয়ার যার কিছু করে দেখানোর জেদ আছে, যার স্পিড আছে, যার এনার্জি আছে, দীপেন্দু বিশ্বাস। কিন্তু ইস্টবেঙ্গল কি করছে, আমার টপ প্লেয়ার টার্গেট করছে, টপ প্লেয়ার যদি হাত থেকে বেরিয়ে যায় তাহলে সেকেন্ড গ্রেডের প্লেয়ার, থার্ড গ্রেডের প্লেয়ার, এই ধরনের প্লেয়ারদের নিয়ে আসছে, যারা তাদের লাইফের বেস্ট সময়গুলো হয়তো কাটিয়ে চলে এসছে, এখন স্লো হয়ে গেছে। মোহনবাগান কিন্তু তা করে না, সেক্ষেত্রে ইয়ং ট্যালেন্টেড প্লেয়ারদের চান্স দেয়, তাদের দিয়ে বার করে দেয় খেলা। তো ইস্টবেঙ্গলও যদি যতগুলো টপ গ্রেডের প্লেয়ার পাচ্ছি, বাকি যেগুলো পাচ্ছি না সেগুলো ইয়ং ব্লাড দিয়ে বা ইয়ং প্লেয়ার দিয়ে ম্যানেজ করি, সেই জায়গাটা করে না। তারা কিন্তু ওই অভিজ্ঞতার জন্য কিছু স্লো হয়ে যাওয়া প্লেয়ার, সিনিয়র প্লেয়ারদেরকে টিমে নিয়ে এসে জড়ো করে দেয়। আরও একটা বড় বিষয় কাজ করে, প্রতি বছর টিম সাফেল করা, ম্যাক্সিমাম প্লেয়ারকে চেঞ্জ করে নতুন প্লেয়ার নিয়ে আসা। প্রত্যেক বছর টিম যদি এত সাফেল হয়, যেটা মোহনবাগান একদমই করে না, 1-2 বছর আগে যখন সাফেল করার প্রয়োজন ছিল তখন করা হয়েছিল, কিন্তু ম্যাক্সিমাম ক্ষেত্রেই দেখা যায় 2-3টে জায়গায় প্লেয়ারের চেঞ্জ হয়, 2-3টে প্লেয়ার আসে, তাদের অ্যাডজাস্ট হতে একটু সময় লাগে, তারা অ্যাডজাস্ট হয়ে গেলে টিমটা আরও বেশি পাওয়ারফুল হয়ে যায় আগের বছরের তুলনায়। ইস্টবেঙ্গল বুঝতেই পারে না যে কারা ভালো প্লেয়ার আর কারা খারাপ প্লেয়ার। কোনো ভালো প্লেয়ারও যদি সাহায্য না পায় তাহলে সে ভালো পারফর্ম করতে পারবে না। তো আমি পরের বছর সে পারফর্ম করতে পারছি না বলে চেঞ্জ করে দিচ্ছি, আবার সেই প্লেয়ারটা যখন অন্য কোনো টিমে যাচ্ছে সে মারাত্মক ভালো খেলতে শুরু করে দিচ্ছে। তাই আসল রোগটাকে ধরতে হবে, ভাবনা চিন্তা বদলাতে হবে। মোহনবাগান ইস্টবেঙ্গলের মধ্যে যদি পুরো ভিডিওটার আমি সামারাইজ করি তাহলে বুঝতে পারবেন যে আসল জায়গাটা হচ্ছে ভাবনা চিন্তার অনেক বড় পার্থক্য আছে বলেই আজকের দিনে দাঁড়িয়ে মোহনবাগান এবং ইস্টবেঙ্গলের মধ্যে এতটা পার্থক্য হয়ে গেছে। এবং কেন এই বিষয়টা নিয়ে কথা বলছি, যবে থেকে ইস্টবেঙ্গল জন্মেছে তারপর থেকে আজ পর্যন্ত যে মোহনবাগান ইস্টবেঙ্গলের যে দ্বৈরথটা ছিল সেটা কখনো এই পর্যায়ে এসে দাঁড়ায়নি। আর মোহনবাগান সমর্থক হিসেবে আমি দুর্বল ইস্টবেঙ্গলকে বারবার হারিয়ে গর্ব করার থেকে শক্তিশালী ইস্টবেঙ্গলকে মাঠে লড়াই করে উড়িয়ে দেওয়াতে বেশি বিশ্বাসী। আজকে ভেবে দেখুন, যদি একটা থার্ড ক্লাবের কাছে আমরা বলি এবারে ডার্বিটাও আমরা মোহনবাগান জিতলাম, তাহলে তাদের উত্তর কী হবে? তারা বলবে যে গত কয়েক বছর ধরে তো ম্যাক্সিমাম ডার্বি তোমরাই জিতে যাচ্ছ, একবার আমাদের মানে মোহনবাগানের টোটাল টিম ছিল না, ম্যাক্সিমাম প্লেয়ার ন্যাশনাল খেলতে গেছিলো, তখন ইস্টবেঙ্গল জিতেছে, আর ডুরান্ড কাপের সেই ম্যাচটা ইস্টবেঙ্গল 1 গোলে জিতেছিল। তাছাড়া প্রত্যেকবারই তো ইস্টবেঙ্গল মোহনবাগানের কাছে নাকানি চোবানি খেয়েছে ম্যাক্সিমাম ক্ষেত্রে, এতে আর নতুন কি আছে? তাই আমার ধারণা প্রচুর কোটি টাকা ইনভেস্ট করার যে দিকটা ইস্টবেঙ্গল ম্যানেজমেন্ট বারবার নজর দিচ্ছে আর মোহনবাগান ম্যানেজমেন্ট যে দিকটা নজর দিচ্ছে, তার দুটোর মধ্যে অনেক পার্থক্য আছে। মোহনবাগান ম্যানেজমেন্টের নজর রয়েছে টিমটাকে কীভাবে রিবিল্ড করা যায়, মানে কোন কোন জায়গাগুলোয় প্রবলেম রয়েছে সেই জায়গাগুলো কীভাবে রিপেয়ার করা যায়, টিমটাকে আরও বেটার করা যায়। এএফসি কাপ নিয়ে ভাবনা চিন্তা করছে, ওখানে ইস্টবেঙ্গল কোনো রকমের সুপার 6 একবার কোয়ালিফাই করতে পারি যেন সেই চিন্তা ভাবনা করছে। আর তারা ভাবছে কত বেশি টাকা ইনভেস্ট করা যায়, ইনভেস্টারকে বলা হয় যাতে আরও বেশি টাকা দিক, কিন্তু তাতে কিচ্ছু লাভ হবে না যতক্ষণ না এই চিন্তা ভাবনার পরিবর্তনটা হবে। আর বর্তমানের মডার্ন ফুটবল সম্পর্কে অভিজ্ঞ লোকজনেদের সাথে টিমটা যুক্ত হবে, ততদিন পর্যন্ত কোনো কিছুর পরিবর্তন কিন্তু হবে না। ভিডিওটা অনেক বড় হয়ে গেল, কারুর যদি কিছু খারাপ লেগে থাকে তাহলে আমি ক্ষমা চাইছি। মোহনবাগান সমর্থক হিসেবে যদি কারুর মনে হয় যে আমি ইস্টবেঙ্গলকে নিয়ে কেন এত কথা বলছি, তার কাছেও ক্ষমা চেয়ে নিচ্ছি। আর ইস্টবেঙ্গল সমর্থকদেরও যদি মনে হয় কেন আমি তাদের টিম নিয়ে কথা বলছি, তাহলে তাদের কাছেও আমি ক্ষমা চেয়ে নিচ্ছি। তো এই ভিডিওয়ে এইটুকুই। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ, ধন্যবাদ এবং জয় মোহনবাগান।